কিছু হয়েছে নাকি স্যার? দুপুরের খাবার এখন দেব? কোনো উত্তর দিল না সুশান্ত। পুরো চুপ। বাইরে থেকে ভেতর থেকে সম্পূর্ণটা নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করল। সুশান্ত বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমের ট্যাবলেট খেয়ে নিল। প্রায় 7 দিন তার একদম ঘুম হয়নি। জলপিটামের ট্যাবলেট মুখে পুরে ঢকঢক করে জল গিলে নিল। বালিশের উপর মাথা রেখে এপাশ ওপাশ ঘুরছে আর ঘুমানোর চেষ্টা করছে। এখন শরীর এতটা দুর্বল হয়ে গেছে, হাতের আঙুলগুলো পরস্পরের থেকে আলাদা করতে পারে না। মাঝে মাঝে কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়। ঘুমটা ধরবে ধরবে হঠাৎ তার প্রায় বন্ধ করে আসা চোখের পাতার উপর কিছু একটা পড়ল। আঙুলের হালকা ধাক্কায় জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তারপর যখন মেঝের দিকে তাকালো, একটা বিছে ঘুরপাক খেতে খেতে রুমের কোণে চলে গেল। পিছে 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 আবার কোথা থেকে এলো? পিছে? তারপর আবার বালিশে মাথা রেখে যেই ঘুমাবে বলে ওপরের দিকে মুখটা করেছে, অমনি এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। আগের দিনের মতন গোটা ছাদ জুড়ে হাজার হাজার বিছে কিলবিল করছে। এতগুলো বিছের মাঝে কোথাও দেওয়ালের অংশটুকু দেখা যাচ্ছে না। জোঁক যেমন অদ্ভুতভাবে ছাদ থেকে মেঝেতে পড়ছিল লতপত করে, তেমনভাবেই অসংখ্য হাজার হাজার বিছে ওপর থেকে নিচে লতপত করে পড়ছে। ওগুলোর অমসৃণ ভয়ঙ্কর দেহ এগিয়ে আসছে সুশান্তর দিকে। আবার বিছানার উপরে পড়ে থাকা চাদরটা নিয়ে নিজেকে ঢাকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিছেগুলো এতটা হিংস্র, দেওয়াল বেয়ে বাড়ির মেঝের ওপর বেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে বিছানার এক কোণে কাঁপতে কাঁপতে ভয় সরে যাচ্ছে, কিন্তু বিছেগুলো ঝাঁপিয়ে পড়ল সুশান্তর শরীরে। তার গা, হাত, পা গোটা শরীরে ছড়িয়ে গেল। তাদের ধারালো মুখের প্রান্তটা ঢুকিয়ে দিল চামড়ার মধ্যে। তারপর যেন গল গল করে পান করতে শুরু করল রক্ত। চোখের সামনে আগুনে পুড়ে ছাইয়ের মতো তার রুমের দেওয়াল, মেঝে, ছাদ সবগুলো কেমন যেন ভেঙে খসে খসে পড়তে লাগলো। নিমেষের মধ্যে তার রুমের দেওয়ালটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। হয়তো একই রুম, কিন্তু দেওয়ালের রং, মেঝের উপর পাতা চাদর সবকিছু কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আর চারিদিকে জ্বলে উঠছে ছোট ছোট দেওয়ালের কুঠুরিতে মোমবাতির আলো। আর রুমের মাঝখানে প্রকাণ্ড পালঙ্কের ওপর বসে আছে, কোমরের ওপরে অর্ধনগ্ন, কোমরের নিচে রাজকীয় পোশাক পরা শুকিয়ে যাওয়া একজন মানুষ। একজন পুরুষ মানুষ, যে এতটা শুকিয়ে গেছে তার পাঁজরের হাড়গুলো প্রায় স্পষ্ট বেরিয়ে এসেছে। আর অদ্ভুতভাবে তার শরীরের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে পিঠের ওপর ছোট ছোট অসংখ্য ফুটো হয়ে গেছে। আর সেই ফুটোগুলোর চারিদিকে চামড়া ক্ষত বিক্ষত। সব জায়গা থেকে অল্প অল্প করে রস কাটছে। আসলে সেগুলো রস নয়, শরীরের ভেতরের অস্থিমজ্জা, রক্ত। তারপর সেই পুরুষ মানুষটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কোন পাপের ফল দিচ্ছ আমাকে ঈশ্বর? কি পাপ করেছি আমি? একেবারেই কেন তুমি আমাকে মেরে দিচ্ছ না তাহলে? একটু একটু করে প্রতিদিন কেন শেষ করছো? কেন কেন তুমি কি হাল করেছো আমার সর্বশরীরের চামড়ায়? যে রূপ যৌবন দেখে রাজ্যের প্রতিটা নারী লালয়িত ছিল, তারা এখন আমাকে আবর্জনার স্তূপের ছোট্ট ময়লা বলে মনে করে। হয়তো আমার পরিবার আমাকে প্রতিদিন ঘৃণা করতে শুরু করেছে। তুমি কেন আমাকে মেরে দিচ্ছ না ঈশ্বর? কেন আমাকে মেরে দিচ্ছ না? সামনে থাকা মদিরার বোতলের পাশে কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল আয়নায়। তারপর টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যাওয়া কাঁচগুলো তুলে নিজের বুকের ওপর এপাশ ওপাশ টেনে আছড়াতে শুরু করলো। কি ভয়ঙ্কর দৃশ্য! সেই রাজকীয় পুরুষ যে নিজেকে টর্চার করছে, তার নিজের কষ্টে চিৎকার করে উঠল। তুই যখন আমাকে ক্ষমা করবি না ঈশ্বর, তখন তখন আমি নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব। আমার আমার রক্ত চাস না?
আমার রক্ত তো চাস তুই, সম্পূর্ণ শরীরটাকে ক্ষত বিক্ষত করে আমার সম্পূর্ণ রক্ত আমি আমি উজাড় করে দিচ্ছি। গিলে খা, খা তুই, খা, গিলে খা, খা, খা। উন্মাদ পাগলের মতো চেয়েছি। এত ঘা, এত কষ্টের মধ্যে হাসি দিয়ে উঠল সেই রাজকীয় পুরুষের ভেঙে যাওয়া কঙ্কালের মতো শরীরটা। কি করছেন কি মহারাজ? কি করছেন কি? থামুন থামুন মহারাজ, থামুন। আমাকে আমাকে পাগল করে দিলে, আমাকে 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 শেষ করে দিলে, আমাকে পাগল করে দিলে, শেষ করে দিলে। কোল পাঁজা করে ধরে কোনো মতে সে লোকটাকে আবার বিছানায় শুইয়ে দেওয়া হলো। তারপর তুলো দিয়ে সারা শরীরে রক্ত মুছে নেওয়ার চেষ্টা করছে তার সেবকের দল। আর এদিকে সুশান্তর শরীরে বিছেগুলো তার রক্ত চুষে নেওয়ার চেষ্টা করছে। বিছেগুলোর কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে এবারে চিৎকার করে উঠল সুশান্ত। না! সুশান্তর সম্পূর্ণ শরীরটা ঘামে চপচপ করছে। ঘুম থেকে উঠে বসল সে। ওদিকে ফোনের রিংটোনটা বেজে উঠেছে। এদিকে সুশান্তর মাথায় এবারে হুঁশ ফিরল। ঘুমের ওষুধকে সে আসলে ঘুমিয়ে পড়েছিল। একবার ছাদের দিকে তাকালো, মেঝের দিকে তাকালো, নিজের শরীরের দিকে তাকালো। না, কোথাও কোনো বিছে নেই। আর কোথায় সেই রাজকীয় রুম, কোথায় সেই কঙ্কালসার দেহ? সবই তার মানে স্বপ্ন। দুর্বল শরীরের জন্য ভুলভাল স্বপ্ন, ভুলভাল জিনিস দেখছে সে। কিন্তু এই ভুলভাল ভুলভুলাইয়ার মধ্যে আর কতদিন তাকে সহ্য করতে হবে যন্ত্রণা? এবারে ফোনটা তুলতেই আবার সে অদ্ভুত গলা। মনে আছে কি বলেছিলাম? আমি কালো ছায়াধর, প্রায়শ্চিত্ত বিলের অ্যাসিস্ট্যান্ট। তোমার জন্য নিচে পার্সেল রয়েছে, তাড়াতাড়ি এসে ওটা নিয়ে যাও। তার ওপাশ থেকে ফোনটা কেটে দিল সে অদ্ভুত লোকটা। টেবিল ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো সুশান্ত। তারপর আর কি? যতই ভয়, যতই সন্দেহ থাকুক, দুপুরবেলা নিস্তব্ধতায় পা টিপে টিপে নিচে নামলো। মেন গেটের কাছে এগিয়ে এসে দেখলো কেউ নেই। সামনে রাস্তায় কারো পায়ের ছাপ নেই। বাড়ির বাইরে একটা ফুলের টবের কাছে চোখে একটা পার্সেল রাখা। এটাকে নিয়ে উপরে উঠে এলো সে। ছাদে উঠে আসতে কার্টুন বক্সটা খুলে বের করলো একটা প্যাকেট। প্যাকেটের ওপর একটা লোগো। কোটে যেমন দাড়ি পাল্লা থাকে, একটা নারী মূর্তির হাতে ঝোলানো তেমনই একটা লোগো। তার নিচে বাংলা ফন্টে লেখা প্রায়শ্চিত্ত। কোণে লেখা টু দ্য সুশান্ত। সুশান্ত, হ্যাঁ সুশান্ত, হ্যাঁ আমার ফ্রম কৃতজ্ঞ দণ্ডিকার। পার্সেল কাটতে একটা কাঠের ফ্রেমের মধ্যে বসানো রয়েছে একটা আয়না। কাঠের ফ্রেমের নকশাগুলো অদ্ভুত। আর নকশার চারিদিকে এই দাঁড়ি পাল্লার সিম্বলটা রয়েছে। কি মনে হতে অদ্ভুত সেই আয়নাটা তার বিছানার উপর পড়ে থাকা চাদরটা দিয়ে ঢেকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখল। সেদিন খুব রাগ আর ভয় হয়েছিল সুশান্তর। তবে হ্যাঁ, রাগের পরিমাণটাই বেশি ছিল। আসলে ভয় পেতে পেতে এমন একটা ব্যাপার হয় না, একসময় মানুষ সেই ভয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। এই যেমন সুশান্ত, তার শরীর দুর্বল হচ্ছে, রক্ত কমে যাচ্ছে। স্বপ্নে যে পুরুষ মানুষকে দেখছে তারও নাকি এই সমস্যা। অনুপ শাসমল বলে একটা অদ্ভুত চরিত্রের সঙ্গে সে দেখা করছে। বিছে তারপর জোঁক এগুলো এসে তাকে স্বপ্নে ভয় দেখাচ্ছে। এত কিছুর পরে সুশান্ত যেন অভ্যস্ত হয়ে গেছে। মুঠো মুঠো ঘুমের ওষুধ নিয়ে ঢক ঢক করে জল গেলা, এগুলো তার কাছে একটা রোজকার নিয়মের মধ্যে পড়ে। কিন্তু এটা যে সমাজের কাছে বেনিয়ম। আসলে মানুষের মানসিক ভারসাম্য যখন ধীরে ধীরে হারিয়ে যায়, তখনই তার মধ্যে এই রকমের সিমটমস জেগে ওঠে। কিন্তু মানসিক ভারসাম্য যে হারিয়ে গেছে, এইটাকে সে কোনো মতে মেনে নেবে না। তাকে জানতে হবে, হয় তার জ্ঞানত অবস্থায় বা
অজ্ঞান অবস্থায় ঘুমের আগে বা পরে এই রুমটার মধ্যে কি হয়, আর এই পুরো বাসা বাড়িটার মধ্যেও বা কি হয়, বিশেষ করে রাতের বেলা। এখন সে স্টেশনের চত্বরে একটা ইলেকট্রনিক্সের দোকানে। দোকানদার তখন একটা ফোন সার্ভিসিং করছে। দাদা শুনছেন? বলুন। মোবাইলের সঙ্গে ব্লুটুথে সেট করা ছোট ছোট ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরার মতো ছোট ছোট? ও, মাইক্রো ক্যামেরা। হুম, কটা লাগবে? ওই 4টে রুম, 4টে বাথরুম, সব জায়গায় কোণে একটা একটা করে ক্যামেরা বসাবো। বাথরুমে? সেদিন ফিরেই ক্যামেরা ট্যামেরার সব কাজ গুছিয়ে নিল। খাওয়ার পর ঘুমের ওষুধ গিলে বিছানায় শুলো। আবার শীত করছে। চাদরটা কোথায়? পা দিয়ে বিছানার চারিদিকটা অনুভব করছে। বুঝলো বিছানায় চাদরটা নেই। তাহলে কোথায়? ও, দুপুরেই তো পার্সেলটা এলো। তারপর আয়নাটাকেই তো চাদরে মুড়ে ড্রয়ারে রাখলাম। এইটুকু ভুলে যাচ্ছি মাইরি। যাই বের করি। আয়নাটাকে টেবিলের এক গাদা বইতে ঠেস দিয়ে রাখলো। তারপর চাদর মুড়ে নিজেকে এলিয়ে দিল বিছানায়। তখন চোখের দুপাতা জুড়ে গেছে। একটু সময় যেতে আবার মশার উৎপাত শুরু। চাদরের মধ্যেই তার ঘাড়ে, কপালে, পিঠে সব জায়গায় কামড়াচ্ছে। কিরকম যন্ত্রণা! এদিকে গা থেকে চাদরটাকে সরানোই যাচ্ছে না, যেন চাদরটা পুরো এঁটে বসে গেছে তার শরীরে, ঠিক যেন তারই চামড়ার অংশ। আর তার তলায় যেখানে সেখানে কিলবিল করছে কোনো প্রাণী। সেটা মশা নয়, অন্য কিছু। তাহলে কি এটাও স্বপ্ন নাকি বাস্তব? সে বিছের স্বপ্ন দেখেছে, জোঁকের স্বপ্ন দেখেছে, তাহলে এখন কোন প্রাণী? অনেক কষ্ট করে চাদর থেকে যখন মুখটা বের হলো, এ কি কোথায় আমি? জল? গোটা রুমে জল এলো কি করে? হ্যাঁ, একদম অ্যাকোয়ারিয়াম। গোটা রুম জলে থই থই করছে। নীলাভ আলোতে কিলবিল করছে একটা অদ্ভুত প্রাণী। সেগুলো যখন ধীরে ধীরে তার চোখের কাছে এগিয়ে আসছে, মাছের মতো দেখতে তাদের চোয়ালবিহীন মুখটা। দুদিকে দুটো চোখ রয়েছে। যখন হাঁ করলো তখন তার গোল বৃত্তাকার মুখের মাঝে একটা ফুটো। হয়তো এই ফুটোটা দিয়ে সে অন্য কোনো প্রাণীর রক্ত খায়। আর সেই ফুটোর চারপাশে টিউমারের মতো ছোট ছোট ফোলা। ঘুটে আর ঘৃণ্য দেখতে প্রাণীটার মুখ। এটাই তাকে কামড়ে ধরেছে। কিছুক্ষণ পর চাদরের ছোট ছোট ফুটোর ভেতর দিয়ে সুতোর মতো রক্তের স্রোত বেরিয়ে এলো। এ কি অদ্ভুত নারকীয় দৃশ্য! এবারে কল কল করে জলগুলো যেন কমে যাচ্ছে। এমনটাই মনে হবে ছাদ, দেওয়াল, মেঝে সব যেন শুষে নিচ্ছে। আর আগুনে পুড়ে ছাই হয়ে খসে যাচ্ছে দেওয়াল। মহাধ্বংসের শব্দ হচ্ছে এদিক সেদিক। আবার সেই রাজকীয় রুমটা ফুটে উঠছে। বিভিন্ন কুঠুরিতে মোমবাতি জ্বলছে। বিছানায় শোয়ানো আছে সেই কঙ্কাল সার দেহের রাজকীয় পুরুষটা। কিন্তু একটা অদ্ভুত জিনিস, বড় পালঙ্কের উপরে হুবহু ওই চাদরটা ঝুলছে। সেখান থেকে সুতোর মতো বেরিয়ে এসেছে অসংখ্য লকলকে জিনিস, যেগুলো সোজা ঢুকে গেছে সেই কঙ্কাল সার দেহের চামড়ার ক্ষতবিক্ষত হয়ে যাওয়া ফুটোগুলোর মধ্যে। আর পালঙ্কের সামনে দাঁড়িয়ে আছে এক তান্ত্রিক। ছাই মাখা তার গা, শুধুমাত্র কোমরের কাছটা ছোট কাপড়ে ঢাকা দেওয়া। তার চারিদিকে একটা গোল বৃত্ত, বাইরে পদ্ম পাতার নকশা, প্রত্যেকটা পাপড়ির ওপরে নরমুন্ডু বসানো। নরমুন্ডুতে রাখা আছে রক্ত। এবারে অদ্ভুত ভঙ্গি করে সারা মেঝেতে ছড়ানো ছাইয়ের ওপর নাচতে শুরু করলো। একটা একটা নরমুন্ডু থেকে রক্ত ঢেলে দিচ্ছে ওই শূন্যে ভাসা চাদরের উপর। চর্মদগ্ধং শোণিতবিন্দুনা শময়ামি স্বাহা। ওং রক্তরসেন জীবত্বং পুনর্জায় স্বরূপিণী কেশরবিন্দ্য শক্তিরূপিণ্যై নমঃ। রক্তচর্ম সংযোগায় দেহটা কেমন যেন জীবন ফিরে পাচ্ছে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া দেহটায় চামড়ার ভাঁজ মিলিয়ে যেতে শুরু করল। কিন্তু এতক্ষণে প্রাণীগুলোর দাঁত সুশান্তর চামড়ার অনেক গভীরে কামড়ে ধরেছে। যখন চারিদিকে তাকালো, কোথায় জল, কোথায় প্রাণী? নিচ থেকে ছুটে এসেছে বিমলদা। ও শান্ত হলো, তবু বুকটা ধরফর করছে। এই বারবার স্বপ্নে আসা অদ্ভুত ঘটনা বলি কি?
এই তান্ত্রিক কে? পালঙ্কের উপরে চাদরের মতন দেখতে কাপড়ে রক্ত ঢেলে দিচ্ছে, এগুলো কিসের উপাচার? ওই বয়স্ক কঙ্কালসার দেহের রাজকীয় পুরুষটা কে? কি হয়েছে স্যার? আপনাকে কদিন একদম ভালো দেখাচ্ছে না। বাজে স্বপ্ন দেখেছেন? আচ্ছা বিমল, সত্যি কথা বলো তো, এই বাড়ির ইতিহাস কি? এখানে কি কোনো রাজা থাকতো? কোনো ইতিহাস লুকিয়ে আছে? কিছু গোপন করবে না? কেন স্যার, কি? আরে কেন? কি এত বড় বাড়ি, অনেক অ্যান্টিক জিনিস, তাও এত কম দাম। আমাকে বলো, সত্যিটা জানা দরকার। বছর শতেক আগে পশ্চিমবঙ্গের মানচিত্র একটু অন্যরকম ছিল। বাপ ঠাকুরদার মুখে শুনেছি চন্দ্রনাগ বংশ এখানে বাস করত। চন্দ্রনাগ বংশের শেষ রাজা যদুনাথ চন্দ্রনাগ অদ্ভুত এক চামড়ার সমস্যার ভুক্তভোগী হন। এমন এক চর্মরোগ, সারা শরীরে বসন্তের মতো গুটি গুটি লাল লাল দাগ, আর সারা চামড়ায় ফুটো। সেখান থেকে রক্তের রস বের হতো। কোনো আয়ুর্বেদ, কোনো বদ্যি, কোনো চিকিৎসা প্রণালীর মাধ্যমেই তাকে ঠিক করা গেল না। এই জায়গাটা নাকি আগে নাম ছিল চাপাতল। শেষে এক অর্ধনগ্ন রক্তাম্বরধারী তান্ত্রিক আসে। সেই সাধকই এই রাজার ঠিকুজি কুষ্টি সব বিচার করে। এই দুর্লভ চর্মরোগের সমস্যার সমাধান করতে সেই উদ্যোগটা নেয়, আর এই সমস্যার সমাধানই নাকি তার সাধনা। তারপরে সে যে উপাচার আর প্রক্রিয়ার কথা বলল, তা শুনে রাজমহলের সবাই অবাক। রাজাকে সাম্রাজ্য থেকে সরিয়ে নিয়ে এসে চাপাতলের এই দোতলা বাগান বাড়িতে আনা হলো। প্রথমে অনেকেই এই প্রক্রিয়া বা উপাচারের বিরুদ্ধে থাকলেও সম্পর্কের মায়া আর শেষ চেষ্টায় নির্ভরশীল হয়ে পড়ে সবাই। এই উপাচার খুবই নারকীয়। কি ছিল সেই উপাচার? রক্তপুত চর্মনাশিনী ক্রিয়া। সেই সাধক 16 বছরের থেকে ছোট তরুণ তরুণীদের ধরে আনতে বলল। যেগুলো এখন এই বাড়ির বাথরুম, সেগুলোতে কারাগারের মতো বন্দি করে রাখা হতো ওই শিশুদের। ইস, কি বিভৎস! তারপর আরো শুনুন দাদাবাবু, ওদের শরীরের রক্ত, নরমুণ্ড সংগ্রহ করা হতো। আর তুমি যে ঘরটাতে থাকো, ওই ঘরটাতেই সাধনাটা হতো। স্বয়ং চর্মরোগ বিপর্যস্ত রাজা এই ঘরটাতেই থাকতেন। তাই আপনাকে প্রথম দিন থেকেই পই পই করে বারণ করেছিলাম এই ঘরটা নিতে। তবে আমি ভাবতে পারিনি এসব আপনিও স্বপ্নে দেখতে পাবেন। মানে আমি ছাড়াও কি অন্য কেউ? 12 বছর ছাড়ো, যারাই এসেছে সবাই দেখেছে। অনুপ শাসমল নিজেও। হয় তারা উন্মাদ হয়ে গেছে, না হলে সুইসাইড করেছে। বেশ, তাই না হয় হবে। কিন্তু বাচ্চাগুলোর বডির কি করা হলো? বাচ্চাদের রক্তশূন্য দেহ বাড়ির পিছনের ডোবাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। যেখানে এখন ডোবা, শুনেছি ওখানে নাকি মাটিতে গর্ত করে তাদের পুঁতে দেওয়া হয়েছিল। মানুষটা এত বর্বর, আর সেই রাজা, সে কি সুস্থ হলো? না, শেষমেশ রাজার শরীরের রক্তাল্পতা আর চামড়ার সমস্যার কোনো সমাধান হয়নি। শেষ রক্ষা আর হলো না, রাজার মৃত্যু হয়। বাকিটা আমার আর জানা নেই। তবে শুনেছি তারপর থেকে এই প্রক্রিয়ার জন্য ব্যবহার করা এক বিশেষ রক্তাম্বর চাদর এই বাড়িতেই নাকি থেকে যায়। রক্তাম্বর বলতে তান্ত্রিকদের পরা লাল কাপড় নয়, এই চাদরের বিশেষ নকশা ছিল, যেটা অনেকটা আপনার ব্যবহার করা চাদরের মতো। আর সেই চাদরে রাখা হতো বা ঢেলে দেওয়া হতো রক্ত, আর চাদরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে সেই রক্ত চুইয়ে চুইয়ে পড়তো। তারপর থেকে বলা হয় ওই চাদর নাকি শয়তানের চাদর, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই চাদরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে রক্তের স্বাদ। ওই চাদর নাকি সাক্ষাৎ দানব, সাক্ষাৎ শয়তানের চাদর। তন্ত্রের উপাচারের অবশিষ্টাংশ কখনো যেখানে সেখানে ফেলে রাখতে নেই, তাতে অমঙ্গল হয়। বাপ ঠাকুরদা বলেছিল সেই চাদরকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন যে আবার কেন সেসব উৎপাত? কেন আবার? তোমার ওই শয়তান না হলে শয়তানের চাদর আবার ফিরে এসেছে আমার প্রতিটা সেকেন্ড গিলতে। স্যার, ভোর তো হয়ে গেল, আমি যাই, আপনার জন্য চা তৈরি করি। এইসব কথা ভাবতে ভাবতে সুশান্ত যখন রুমের কোণে তাকালো, তখন তার নজরে পড়ল আগের দিনের দুপুরবেলা বাজার থেকে কিনে আনা মাইক্রো ক্যামেরাটা, যেটা তার ফোনের সঙ্গে কানেক্ট করা আছে। তার মানে রাতের বেলা যা কিছু ঘটনা ঘটেছে নিশ্চয়ই সেগুলো রেকর্ড হয়েছে। মোবাইল অন করলো সে, রিসেন্ট সেভ হওয়া ভিডিওগুলো চালু করলো। ভিডিওর প্রথম দিকটায় কিচ্ছু নেই, ও শুয়ে আছে, গায়ে চাদরটা। মিনিট 15 পর হঠাৎ নকশাওয়ালা চাদরটা ধীরে ধীরে কেমন কালো হয়ে গেল, আর সেই ট্রানজিশন হুবাহু একটা বাদুরের ডানা, যেখানে সেখানে খাঁজ আর ভাঁজ। তার কারণ চাদরের নিচে কিছু কিলবিল করছে। তার মানে এরাই রক্ত চুষে নিতে এসেছে, শুধু স্বপ্নে আসেনি। সমস্ত প্রশ্নের চাপে
টেবিলে অ্যাংজাইটির ট্যাবলেটটা খেতে যাবে তখন সুশান্ত দেখতে পেল আয়নাটা। এত সব কিছুর মধ্যে সে ভুলে গেছে সেই আননোন নাম্বার থেকে কল, আর সেই অদ্ভুত লোকটার বলে দেওয়া এই পার্সেলের কথা। তবে আয়নাটার সঙ্গে এগুলোর কি সম্পর্ক আছে? সত্যি কি এই চাদরটার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে রক্তের খিদে? সত্যি কি এটা শয়তানের চাদর? যদি সত্যি বহু বছর আগে রাজার ব্যবহার করা তন্ত্রের উপকরণের সেই চাদরটা পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আবার এলো কিভাবে? বিমলদা! বিমলদা! স্যার, চা রেডি। এ নাও চা। চা পরে হবে, আগে চাদর পোড়াবো। মানে কেরোসিন তেল আর দেশলাই আনো, মালটাকে ওই ডোবার কাছে পুড়িয়ে আসবো। অজি শালা, ওটার ভবলে আর সাঙ্গ করবো। ডোবার কাছে ঘাস জমির ওপর চাদরটাকে ফেলে ছড়িয়ে দিল তার উপরে কেরোসিন তেল। মাচিসে দেশলাই কাঠি ঘষে ফেলে দিল সেটা চাদরের ওপর। ছোট্ট দেশলাই কাঠির একটু আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল সম্পূর্ণ চাদরটাকে। সেদিন বিকেলে শ্যামলেন্দুর চেম্বারে ও আগাগোড়া সমস্ত কিছুই খুলে বলল। আমি একটা সত্যি কথা বলি সুশান্ত, তুমি একটা অদ্ভুত রোগে ভুক্তভোগী হচ্ছ, যে কারণে তোমার শরীরের রক্তের পরিমাণ কমছে। আসলে মস্তিষ্কে রক্ত ভালো মতো পৌঁছাচ্ছে না বলে তুমি অদ্ভুত অদ্ভুত সমস্ত স্বপ্ন দেখছো। বাস্তবে এইরকম তন্ত্রবিদ্যা হয়েছিল কিনা সেই সম্পর্কে আমি এখনো 100% নিশ্চিত নই। এগুলো বিমলদার কল্পনাও হতে পারে, বা বা তোমার কল্পনা। না 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 না, কল্পনা নয়, ইটস রিয়েল, ইটস রিয়েল। শান্ত হও, শান্ত হও। এটা এক প্রকার প্যারাসোমনিয়া, যেটাকে বলা হয় RDDP, অর্থাৎ রিপিটেটিভ ড্রিম সিকোয়েন্স ডিসঅর্ডার প্যারাসোমনিয়া। তাহলে ওই মাছের মতো চোয়ালবিহীন মুখ ফোলা ওই মালটা কি? শ্যামলেন্দু তার ল্যাপটপের স্ক্রিনে একটা ফটো দেখালো। এক্স্যাক্টলি এরকমই দেখতে, এক্স্যাক্টলি। বেসিক্যালি দেখো, ল্যাম্প্রে, জোঁক, বিছে এগুলো কিন্তু রক্ত খায়, আর এই সমস্ত প্রাণীগুলোকে স্বপ্নে দেখছো আর তুমি ভয় পাচ্ছ। এটাকে কি বলে জানো সুশান্ত? এটাকে বলে হেমারেজিক সিজোফ্রেনিয়া। নিজেকে একটু শান্ত করো সুশান্ত, ঠান্ডা হও। তোমার ঘুমের ওষুধের ডোজটা আমি বাড়িয়ে দিচ্ছি। তুমি কালকের মধ্যেই বাড়ি যাওয়ার চেষ্টা করো, আর কদিন বাড়িতে গিয়ে ঘুরে একটু রেস্ট নাও। মানলাম প্যারাসোমেনিয়া, মানলাম হেমারেজিক সিজোফ্রেনিয়া, কিন্তু আমার রেকর্ড করা ভিডিওটা ওইটা তো ভুল বলবে না? ওইটা তুমি রুমে ক্যামেরা লাগিয়েছো? লাগিয়েছি। যখন সুশান্তর ফোল্ডার খুলল তখন একদম অবাক। ভোরের দিকে নিজের ফোনে ভিডিওটা দেখেছিল। মিনিমাম 3-4 ঘন্টার ভিডিও। সম্পূর্ণ ক্লিপটা গায়েব হয়ে গেছে। ও শিট! দেখো সুশান্ত, এতটা হতাশ হওয়ার কিচ্ছু নেই, ওকে? আমি বলছি এগুলো মনের ভুল। ভুল নয়। হ্যাঁ, ওকে, মেন্টালি ফিজিক্যালি পারফেক্ট। আমি নিজে সকালে ভিডিওটা দেখলাম, আমার কেয়ারটেকারটাও জানে এটা ইম্পসিবল। সন্ধ্যাবেলা সুশান্তকে চা দিয়ে গেল বিমলদা। খেয়াল করলো ও কেমন অস্থির। খাটের ওপর বসে আয়নাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে তো আছে, চোখের পলক পড়ে না। বিমল কাপটা রেখে নিজের কাছে গেল। এদিকে আয়নায় সুশান্তের প্রতিবিম্বটা ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছে। তারপর সেখানে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য। এ আবার কখনো হয় নাকি? আয়নার মধ্যে এগুলো কি দেখতে পাচ্ছে? তার মতো দেখতে হুবহু একটা ছেলে, হয়তো আর এক সুশান্ত, তারই গ্রামের মতো দেখতে একটা এলাকায় একটা টিনের চালের বাড়ির পেছনে এরকম অসভ্যের মতো কাজ করছে। টিনের চালের বাড়িটা সুশান্তের গ্রামে, তার টিউশন পড়ানোর জায়গা। বিকেলের দিকে সে বাড়ির পিছনে একটা হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে সে জোর জবস্তি করছিল। ঠিক জোর জবস্তিও নয়, মেয়েটাও কেমন নিশাতুরভাবে বাধা দিতে পারছে না। পাশের রাস্তায় সাইকেলে একজন দুধওয়ালা আসছে। কোনো কারণে সাইকেলটা থামিয়ে ওই বাড়িটার দিকে এগিয়ে এলো। কাউকে দেখতে না পেয়ে পেছন দিকে আসতে সুশান্তকে হাতে নাতে ধরল। সুশান্ত গ্রামের একজন টিউশন টিচার, সে কিনা করছে অশ্লীল কাজ। এই শালা কুত্তার বাচ্চা, এই তোর মেয়েবাজি করে বাচ্চা বড় না? এই কে কোথায় আছো? এই ধরো শালাকে, শালাকাটা এই ধরো। কি করবে এবার? পাশে পড়ে আছে একটা থান ইট। সুশান্ত সেদিকে তাকিয়ে নেই, ওই ইটটাই ওর দিকে জল জল করে তাকিয়ে আছে। শক্ত করে হাত ধরল, সজোরে কষালো লোকটার কপালে।
শুধু একবার মেরেই থেমে থাকেনি। কপাল থেঁতলে বেরিয়ে আসা রক্ত দেখে ওর নিজের মধ্যে থাকা অসুর আরো বেড়ে উঠেছে। দু হাতে থানটা মুঠো করে তুলে কপাল আর নাকের মাঝখানে দুটো চোখ লক্ষ্য করে সজোরে কষিয়ে দিল মুখের উপর। একবার, দুবার, তিনবার। এবার বডিটা পেটের উপর বসে। মাঝে মাঝে মনে হয় আমার চোখের সামনে কিলবিল করছে হাজার হাজার প্রজাপতি। তার কি অদ্ভুত ডানা, ওর রঙিন ডানা। সেগুলো ডানা মেরে উড়ে চলে যায়। তখন দেখতে পাই আমার মাথার গিয়ের মধ্যে কতগুলো ছোট 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 দুনিয়া। সেই দুনিয়াগুলো থেকে চিৎকার ভেসে আসে। আমার প্রচন্ড বিরক্ত লাগে। এই এটাকে এটা আমি না, এটা আমি হতেই পারি না, এটা আমি হতেই পারি না। ঠান্ডা পরিবেশের মধ্যে সন্ধেবেলার বাতাসেও চপচপ করে ঘামছে সুশান্ত। খাট থেকে মেঝেতে পড়ে গেল। টেবিলের পায়াটা শক্ত করে ধরে মেঝেতে বসে থাকলো। কে সুশান্ত? বলেছিলাম না, কিছু পাপ মৃত্যুর পরেও পিছু ছাড়ে না। আমার পাঠানো হয় নাতে নিজের আসল রূপটা দেখতে পেলি তো? তুই তো আসলে বর্বর, ছোট লোক। তুই তো পেডোফিল। নিজের বয়সের থেকে ছোট ছোট শিশুদের সাথে যে অন্যায় করিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। এর শাস্তি তুই পাবি। আর এখন থেকে জেনে নে আমার আসল পরিচয় কি। আমি কালো ছায়াধর, যার নামের অর্থ যমদূত। আর আমার মালিক কৃতঘ্ন দণ্ডিকার। কৃতঘ্ন শব্দের অর্থ মৃত্যুর দেবতা। অর্থাৎ আমার মালিকের আসল পরিচয় যমরাজ। আর এখন তুই যে বাড়িতে আছিস সেটা হলো আমার মালিকের প্রায়শ্চিত্ত বেলা। পূর্বজন্মে যারা পাপ করে থাকে তাদেরকে এভাবে মানসিক যন্ত্রণা দিয়ে খুবলে শেষ করি আমরা। শাস্তি তাদেরকে আমরাই ডেকে আনি বিভিন্ন চলের মাধ্যমে। কিছু পাপ কখনো পিছু ছাড়ে না। স্ত্রীশীলভঙ্গং কুর্যাৎ তং যমঃ পশ্যতি দুষ্কৃতম স্বাপাপত্তানি লিয়তে নরানি সংশয়ী দণ্ডবৈ। এ কি বিমলদা, তুমি এখানে? না বিমল নয়, কৃতঘ্ন দণ্ডিকার। কৃতঘ্ন মানে পাপ, দণ্ডিকার যে শাস্তি দেয় মানে যমরাজ। সুশান্ত দেখল তার লৌকিক ডেমিগড বইতে পড়া জমের মতো হুবাহু বিমলদার মুখটা। শুধু শরীরে পোশাকটা নেই। সেই চোখ, সেই মুখ, পুরো এই সত্যি এই বিমলদা তো এতদিন এত নম্র ভদ্রভাবে আমায় দেখাশোনা করলো। না এ হতে পারে না। ভুল কিছু নয়। দেখো তো চিনতে পারা যায় নাকি? আমি দণ্ডকৈটি, আমি যম। কেন আমায় মারছো কেন? আমি তো কোনো ক্ষতি করিনি। উপরন্তু আমার বাবা আগুনে পুড়েছে। আমার একমাত্র প্রেমিকা নিজেকে বিসর্জন দিয়েছে। আমার যা কিছু ছিল সব ঘুষের দাওয়ানলে পুড়ে ছাই হয়ে গেছে। কর্মফল। কর্মফল? হ্যাঁ, তোর কর্মের ফল। আমার কোন কর্মের এমন ফল দিচ্ছ? আমি তো নির্দোষ। আমি তো খুব সাধারণ। কত জন্ম বলতে বুঝিস কিছু? কত জন্ম? হ্যাঁ, কত জন্ম। তোর মতো আর এক চরিত্র অন্য নক্ষত্রমণ্ডলে, অন্য গ্রহে কোনো এক জঘন্য পাপ করে, তারপরেও হাসতে খেলতে জীবনটা কাটায়। না জরা, না ক্যান্সার, এমনকি হার্ট অ্যাটাকও হয় না। এরই পরের জীবনে সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়ে জন্মায়। পুণ্যের জন্য পাগল হয়ে যায়, কত কি করতে থাকে। আর এরাই সব থেকে বড় গরিব। এদের হারিয়ে যাওয়াটাই এদের কর্মফল। যেমন তোর মা, বাবা, প্রেমিকা,
কিন্তু এটা এটা কি ঠিক? এইটাই কি অন্যায়? অন্য জন্মের ফলে এই জন্মে? কিছু পাপ কখনোই চাপা থাকে না সুশান্ত। কিন্তু এসব হলো কি করে? এই আবির্ভাবের কারণ কি? প্রতি 12 বছর অন্তর যারাই আসে তারাই নিজেরা আমাদের ডাকে আর নিজেরা নিজেদের বলি দেয়। মানে দেখ তাহলে। চোখের সামনে কেমন যেন ফুটতে লাগলো এক অন্য দুনিয়ার ছবি। কি এটা তো তার চেনা ঘর। এই ঘরটা যেখানে ভাড়া নিয়ে আছে, ওই তো বিছানা, তাক, ওই তো চাদর, বইগুলো, মশারি, জামা সব। কিন্তু মেঝেতে আগুন জ্বেলোটাকে একটা বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, চারিদিকে খোঁচা খোঁচা ত্রিকোণ বেরিয়ে, সামনে বালির স্তূপ, তাতে গোঁজা আছে একটা ফুল। হ্যাঁ, তোর তো ম্যান্ড্রেক ফুল, প্রাচীন মিশরের অপবিত্র ফুল। একটা হাত আদর করছে সেই ফুলের পাপড়িকে, কিন্তু হাতটা কার? কি এটা তো সুশান্ত নিজে। তার মানে সে নিজে নিজের অজান্তে এক রিচুয়াল দিনের পর দিন পালন করেছে, অথচ নিজেই জানে না গোপন হয়ে থেকে গেছে অবচেতনে। কি কি এসব? কি ক্ষয়ব্রত, নিজের শোণিত বা রক্ত না ক্ষয় করে তার সঞ্চয়, সেখানেই আসল ব্রত লুকিয়ে। আর সেই সঞ্চয় হলো শক্তি, মুক্তির প্রতীক। সুশান্ত ভাবছে, তাই কি তার ব্লাড রিপোর্ট ওই রকম অ্যাবনর্মালিটি? তাই কি শ্যামলেন্দু বলেছিল মেডিকেল ফিল্ডে এই রোগ আগে দেখেনি? যমরাজেন ক্রদ্ধেনে তস্য কর্ম ফলেত শোভেত নরক জালয়ে তির্যগ্ভূতা দুঃখেন দীর্ঘং বসতি রক্তপাতং মনো নির্দংস্ব যথা ন ক্ষমতে। একদিকে উচ্চারণ হচ্ছে ভয়ঙ্কর মন্ত্র, অন্যদিকে বিছানার পাশে আবার সেই চাদরটা কোথা থেকে চলে এসেছে, যেটাকে দুপুরে সুশান্ত পুড়িয়ে দিয়েছিল। চাদরটা কেমন যেন চারপে প্রাণীর মতন বিছানার প্রান্ত থেকে মেঝেতে এগিয়ে আসছে। চাদরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে লেগে রয়েছে সেই ছোট ছোট অসংখ্য রক্তচোষা জীব। চাদরটা পুরো মেঝেতে বসে থাকা বড় বড় চোখ বের করে হাঁ করে থাকা সুশান্তর শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর চাদরের মধ্যে অতল গভীরে লুকিয়ে থাকা রক্তচোষা সেই জীবগুলো তাদের ধারালো মুখ জাঁকিয়ে দিল সুশান্তর চামড়ার মধ্যে। সুশান্তর সারা শরীর থেকে চুষে দিতে থাকলো পাপের রক্ত। এক সপ্তাহ পরে অল্প কিছু টুকরো মাংস আর হাড় উদ্ধার হয় মন্দির বাজারের শশধর ভিলাতে। তার সাথে পাওয়া গেছে নিচের তলারি বাথরুমে প্যানের ভেতর অনেক মানুষের দাঁত, আর স্টোররুমে একটা শিয়ালমুখো মাটির মূর্তি। তার কাছে কিছু বালি, সাদা মেঠে গুঁড়ো মাটি, প্লাস্টিকে কতগুলো ফুল। মন্দির বাজারের ইন্সপেক্টর রাধারমন এগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। অন্যদিকে ওসি ক্রাইম স্পটে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে ডুবেছিলেন। স্যার, এই দাঁতগুলো প্যানের এখানে লুকানো কেন? ভাবো ভাবো ওয়াটসন, ভাবো। আপনি না লুকিয়ে খুলে বলুন তো। মানুষকে পোড়াও বা অ্যাসিডে গলাও, দাঁত কিন্তু ক্ষয়ে যায় না। তাই এই পথ অবলম্বন করেছেন বিমল তালুকদার। প্যানে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছেন। ব্যাটা কি শয়তান! তাহলে কিচেনের ফ্রিজটাতে মানুষের মাংস? শালা শালা শুয়োরের বাচ্চা মানুষ মেরে খায়। এটাই তো স্টাইল। কম পয়সায় গরিব মুরগি এ বাজারে অনেক আছে। বিহার, কলকাতা কত জায়গায় এই কেস ঘিচঘিচ করছে। তার মানে এই বিমল একটা ক্যানিবেল। ইয়েস। আর এইসব মূর্তি টুর্তি পুজো টুজো করতো আর কি, তান্ত্রিক এলিমেন্টস। আর ফ্লেশ খেত পুরো তার কাটা। স্যার, এই ডেমিগডটা কি? আর ওই প্লাস্টিকের ফুলটা? গড না রোবট ঠিক জানি না, তবে ফুলটা ম্যান্ড্রেক ফুল। প্রাচীনকালে একে অপবিত্র ফুল বলা হতো। মালি ভিকটিমদের জব্দ করতো কি করে? ব্যাটম্যান ইউনিভার্স দেখেছো? হুম। হ্যালোসিনেজেনিক গ্যাস বা ড্রাগ কিছু একটা। ও পেয়ে যাব, ফরেন্সিক আছে। তবে মনে হয় মালটার আরও কয়েকটা প্রবলেম আছে।
কি স্যার? একটা ফিজিওজেনিক টেন্ডেন্সি, রেইনফিল্ড সিনড্রোম। এতে মানুষ মানুষের রক্ত খেতে পছন্দ করে।